সবাইকে স্বাগত জানাচ্ছি কেলেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা বলছিলাম যে আমরা আলোচনা করব দেশের ক্রিকেট এবং নারী ক্রিকেটারদের যৌন হয়রানি নিয়ে। আর আমাদের সাথে আছেন নোমান মোহাম্মদ, এবং আপনার যাকে সবাই নট আউট নোমান নামে আরও ভালো চেনেন। আপনারাও চাইলে আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুরুতে আমি একটু নোমান মোহাম্মদের কাছে যেতে চাই যে দেশের ক্রিকেট এখন বর্তমানে যদি আমরা বলি সেটা একটা ইস্যু, সেটা হচ্ছে নারী ক্রিকেটারদের যৌন হয়রানি। এটা আসলে শুধু ক্রিকেট বলবো না, যে আমার মনে হয় যে পুরো ক্রীড়াঙ্গনই একটা আলোচনার খোরাক। তো সেই জায়গায় আসলে যেই অভিযোগগুলো তুলেছে জাহানারা আলম, এবং একই সাথে গতকালকে আমরা দেখলাম যে রোমান আহমেদও কিছু কিছু অভিযোগ তুলেছেন, সেই জায়গায় আসলে ক্রিকেট বোর্ডের কি করণীয় মনে হয় আপনার এখন? ক্রিকেট বোর্ড একটা কমিটি তৈরি করেছে 3 সদস্যের। তাদের 15 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। যেদিন আমাদেরকে বলেছে 15 দিনের মধ্যে রিপোর্টটা দিবে, কমিটি তৈরি হয়েছে তারও 2 দিন পরে। কেননা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট দেশে ছিল না। আমি জানি না যে বুলবুল ভাই দেশে ছিল না মানে এখনকার এই ইন্টারনেটের যুগে দেশে থাকা বা না থাকাতে আসলে কি ডিফারেন্সটা মেক করে। আমি আসলে খুবই ডাউটফুল যে আসলে এই 15 দিনের মধ্যে এই রিপোর্টটা তারা দিতে পারবে কিনা, অথবা দেবেন কিনা, নাকি আবার সময় বাড়াবেন। সময় বাড়িয়ে এই জিনিসটাকে আসলে সময় ক্ষেপণের মাধ্যমে পুরো ইস্যুটা আমাদের নতুন ইস্যুজ আসবে, আরও অনেক কিছু এর মধ্যে তৈরি হয়ে যাবে, ফলে জিনিসটাকে অতীতেও অন্যান্য অনেকবারের মতো একটু পেছনে পড়ে যাবে কিনা, ধামাচাপা হয়ে যাবে কিনা, সেটা নিয়ে আমার প্রবল আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিনিসটাকে যেভাবে অ্যাড্রেস করা উচিত সেইভাবে অ্যাড্রেস করছে বলে আমার কাছে মনে হয় না। ফার্স্ট অফ অল, প্রথমত এটা একটা, যখন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে বিভিন্ন রকম অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম, সেটা ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি থেকে শুরু করে আর অন্যান্য ইস্যুজে, সেটাকে ক্রিকেট বোর্ড প্রম্পটলি একদিনের মধ্যে পরের দিন সন্ধ্যার সময়ই তারা হচ্ছে গিয়ে একটা প্রেস রিলিজের মাধ্যমে পুরো জিনিসটাকে নাকচ করে দিয়েছেন। আপনার যখন একজন ফর্মার ক্যাপ্টেন অভিযোগ তোলেন, এই মাত্রায় অভিযোগ তোলেন, তখন তো আপনার এটা তদন্ত করে দেখেন, দেখার পর যদি মনে হয় যে না ঠিক আছে এগুলা বাতিল করে দেওয়া যায়, বাতিল করে দেন। প্রথমত ক্রিকেট বোর্ড সেটা করেনি। পরবর্তীতে যখন এই যৌন হয়রানি, যৌন হেনস্থা, যৌন নিপীড়নের যে অভিযোগটা আসলো, এখন ক্রিকেট বোর্ড একরকম বাধ্য হয়ে এরকম একটা কমিটি তৈরি করেছে, কিন্তু স্টিল তারা প্রপারলি জিনিসটা অ্যাড্রেস করছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওমেন্স উইংয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ, তিনি এখন মেন্স টিমের সঙ্গে সিলেটে আমাদের আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের টিমের টিম ডিরেক্টর হিসেবে থাকার যৌক্তিকতা কি আমাকে বলেন তো দেখি। টিম ডিরেক্টর আপনি থাকতেই পারেন, এবং যখন টিম ডিরেক্টর আপনাকে ঘোষণা করা হয়েছে তখন এই ইস্যুসটা সামনে আসে নাই, কিন্তু যখন ইস্যুসটা সামনে আসছে তখন আপনার কি এইটাই মেইন ফোকাস হওয়া উচিত না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? সো ক্রিকেট বোর্ডের ওমেন্স উইং এর চেয়ারম্যানের, সো তারই কি এই জিনিসটাতে মূল ফোকাস করে ওইখানটাতে টিম ডিরেক্টর এখন রাজ্জাক আছেন, রাজ্জাক না থেকে পাইলট ভাই হবেন, পাইলট ভাই না হলে আরেকজন হবেন, অসুবিধাটা কি? ওইখানে টিম ডিরেক্টর পোস্টটা এমন কোনো কিছু না যেটা আসলে ডিফারেন্স মেক করে দিবে, অন্য কেউ হতেই পারেন, ভবিষ্যতে আবার রাজ্জাক ভাই হইতে। সো আমি এটা রাজ্জাক ভাইয়ের কথা আমি এই জন্য বললাম যে পুরো জিনিসটাকে তারা আসলে খুব প্রপারলি অ্যাড্রেস এখনও করছে বলে আমার কাছে মনে হয় না, এবং সব কোয়ার্টার থেকে যদি ওই রকম তাদের উপরে ওই প্রেশারের কথা আমি বলবো, প্রেশার ইনক্লুডিং মিডিয়া, ওই প্রেশারটা যদি না দেওয়া হয় এটা প্রপারলি অ্যাড্রেস করবে বলে আমার কাছে মনে হয় না। এবং একই সাথে যদি আমরা বলছিলাম যে বিসিবির কথা, আমরা এতক্ষণ শোর আগেও কথা বলছিলাম যে এটাই কি প্রথম কিনা, এরকম তো না যে আসলে এটাই প্রথম, হয়তো তিনি কথা বলেছেন দেখে এটা প্রথম আমাদের মানে জনগণ জানতে পেরেছে। রাইট, এটা প্রথম না, অবশ্যই এটা প্রথম না, এবং অবশ্যই এটা শেষও না। দেখেন, এই ঘটনাটা যদি প্রপারলি অ্যাড্রেস না করা হয়, প্রপারলি অ্যাড্রেস করলেই যে এটা শেষ হয়ে যাবে আমি সেই গ্যারান্টি দিচ্ছি না, মানে সেটা বলছি না, কিন্তু প্রপারলি অ্যাড্রেস না করলে এইটা আসলে এই জিনিসটাকে উৎসাহিত করা হবে যারা এরকম কাজ করেন এবং করে পার পেয়ে যান, এবং মেয়েদের নিরুৎসাহিত করা হবে স্পোর্টস বেছে নেওয়ার জন্য, ক্রিকেট বেছে নেওয়ার জন্য। বাংলাদেশের বাস্তবতা একজন মেয়ের ঘর থেকে বেরিয়ে সাধারণ একটা চাকরি করাটা কত ডিফিকাল্ট আমরা সবাই জানি। সেখানে একটা মেয়ে অ্যাথলেট হবে, সেখানে একটা মেয়ে স্পোর্টস বেছে নেবে, এবং তারা কোন পর্যায়ে থেকে সেই ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করে, সেটা চারটেখানি কথা নয়। যখন আপনি এরকম ওই মেয়েদেরকে এইরকম একটা ইস্যুজের ভেতর দিয়ে যেতে হচ্ছে বা হয়, তখন আপনি এটাকে যদি প্রপারলি অ্যাড্রেস না করেন, ভবিষ্যতে আপনি এমনিতেই আপনি পাচ্ছেন না মেয়েদের সংখ্যা অনেক কম, সেই সংখ্যাটা আরো ভবিষ্যতে আরো অনেক বেশি কমবে। আমি যেটা বলছি যে এটাই শেষ না, কিন্তু আমাদের চেষ্টার জায়গাটা তো চূড়ান্ত জায়গাটা আমাদের করতে হবে না? আমাদের অতীতে বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে, জানারাই তো তার কথাতে বলেছেন যে 2021 সালে 2022 সালে তিনি হচ্ছে গিয়ে এই অভিযোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, ক্রিকেট বোর্ড তো সেটা অ্যাড্রেস করেনি।
ক্রিকেট বোর্ড যদি সেটা অ্যাড্রেস করতো তাহলে আজকে হয়তো এরকম একটা অবস্থায় এসে দাঁড়াতে আমাদের হতো না। সো ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা এই ওমেন্সদের জন্য একটা আলাদা কোনো পলিসি পর্যন্ত নাই। আমরা এত বড় একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছি। সো এইটা আমাদের জন্য আসলে খুবই প্যাথেটিক। আমার জন্য আরেকটা প্যাথেটিক যেটা আমার কাছে না বললেই নয়, সেটা হচ্ছে কি আমাদের ক্রিকেট ফ্র্যাটার্নিটি মোটা দাগে তারা এই পুরো বিষয়টাতে একটা হিরণময় নীরবতা পালন করছেন। সাইলেন্স ইজ গোল্ডেন, এরকম একটা নীতি তারা নিচ্ছেন। আপনি আমাকে বলেন তো যে বাংলাদেশের কোনো ক্রিকেটার 2 উইকেট পেলে তাদের হচ্ছে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস হয়ে যায়, কোনো ক্রিকেটার হচ্ছে গিয়ে 30 রান করলে সেইটা হচ্ছে গিয়ে একটা মানে অপূর্ব নক হিসাবে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হচ্ছে গিয়ে একেবারে মানে সয়লাভ হয়ে যায়। এবং সেইটা শুধুমাত্র তারা নয়, ওই তাদের বাংলাদেশ ক্রিকেটের এই সাফল্যের অংশীদার হওয়ার জন্য আমাদের ফর্মার ক্রিকেটার, কোচ, যারা ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে যাচ্ছেন সবাই চলে আসেন। এখন মোটা থেকে সবাই নিশ্চুপ কেন? এখন কেন শুধুমাত্র তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম এবং আমি দেখলাম তাইজুল ইসলাম গতকালকে অ্যাড করেছেন, এর বাইরে কেউ কোনো কথা বলেন না কেন? এই প্রেশারটা কেন তারা ক্রিয়েট করেন না? কেউ কিন্তু বলে নাই যে জাহানারা যা বলেছে সব সত্যি। এই যে আমি যাদের কথা বললাম তারাও কি সেটা বলেছেন? আমি আপনি বলছি না, জাহানারা একটা অভিযোগ করেছেন, তার অভিযোগটা ভুল হতে পারে, তিনি যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো মিথ্যা হতে পারে, কিন্তু আপনার তো তদন্ত করতে হবে। আপনি এই সুষ্ঠু তদন্তের দাবিটা আপনি করবেন না। আরে আশ্চর্য! তাহলে হচ্ছে গিয়ে আপনারা শুধুমাত্র ক্রিকেটের ওই যে 3 উইকেট নিলে, 2 উইকেট নিলে, 50 রান করলে, সামান্যতম একটা অর্জন হলে সেই লাভের গুড় খেতে সবাই চলে আসেন। আর আমাদের ক্রিকেটের এইরকম একটা সিরিয়াস ইস্যুতে আমাদের ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে শেষ পর্যন্ত গিয়ে সবাই চুপচাপ। সেই মাশরাফি, তামিম, মুশফিক তাদের কথা বলতে হবে। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমাদের সাথে শেয়ার করুন। জি, আমার নাম সম্রাট। নোমান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। তো ভাইয়া কি বিশ্বাস করেন যে বিসিবি সঠিক তদন্ত করবে? আর হচ্ছে জাহানারা আলম এতদিন পর কিসের জন্য মুখ খুললেন এই বিষয়টা নিয়ে? ধন্যবাদ। সম্রাট ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আশঙ্কার জায়গা আছে, আমি প্রথম অংশটাতে আমি আলোচনাটা বলছি, আমার আশঙ্কার জায়গা আছে এখানে সময় ক্ষেপণ করা হবে এবং আলটিমেটলি গিয়ে এইটার আসলে প্রপার তদন্তটা করে প্রপার রিপোর্টটা আসলে বের হবে বলে আমার আশঙ্কার জায়গা, যে সেরকম কিছু নাও হতে পারে। এবং সেই জন্য আমি বলছি যে সব কোয়ার্টার থেকে বিসিবির উপরে সেই প্রেশারটা আসলে দেওয়া উচিত। প্রেশার ইন এ পজিটিভ ওয়ে আমি বলছি যে অবশ্যই। এবং সেইখানটাতে ধরেন আমাদের বিভিন্ন যে নারীদের অধিকার নিয়ে বিভিন্ন এনজিও কাজ করে, বিভিন্ন সংস্থা কাজ করে, তাদেরও আমি মনে করি যে এইরকম একটা বড় ইস্যুতে তারা চুপচাপ কেন থাকবেন, তাদেরকেও আসলে এই জায়গাটাতে ইনভলভ হওয়া উচিত। অবশ্যই উচিত। আর উনি যেটা বললেন যে এতদিন পরে জাহানারা এটা কেন বললেন বা কেন করলেন, ভাই এই ইস্যুটার সঙ্গে ওনার অভিযোগ যদি সত্যি হয়, উনি কতদিন ধরে ডিল করছেন আপনি দেখেন। এবং সেই ডিল করার প্রেক্ষাপটে বাংলাদেশের বাস্তবতায় একটা মেয়ে এসে এটা বলে দেওয়াটা, এটা চারটিখানি কথা নয়, এটা সহজ কথা নয়। আমার কথা হচ্ছে গিয়ে জাহানারা ভুল বলেছেন, মিথ্যা বলেছেন, প্রমাণ করেন, প্রপার তদন্ত করে সেটা প্রমাণ করেন। আর যেটা বলা হচ্ছে যে প্রমাণ কি, এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর প্রমাণ কি, এগুলো যখন করা হয়, যার সঙ্গে করা হয়, স্পেশালি যে শিকার, উনি কি মোবাইল ক্যামেরা আজকে হাতে ধরে রেখে এটা কি রেকর্ড করতে থাকেন, প্রমাণ করতে থাকেন? আশ্চর্য কথা। আপনার সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স আসে সেগুলো আপনার নিতে হবে। অন্যান্য মেয়েরা কেন স্পিক আউট করে না? আমার কথা হচ্ছে গিয়ে সেইটা। আপনি চিন্তা করে দেখেন, আমি হচ্ছে গিয়ে ছেলেদের ক্রিকেটের কথা, কোচদের কথা, কর্মকর্তাদের কথা বলছি, আমাদের নারী ক্রিকেটার স্পিক আউট করবেন না কেন? কেন শুধুমাত্র হচ্ছে রুমানা এইখানটাতে কথা বলছেন? আমি আজকে কালের কণ্ঠে দেখেছি যে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে বাংলাদেশের ফর্মার আরেকজন ক্রিকেটার আদুরি এবং হচ্ছে গিয়ে কোচ, সেইখানে তিনি অভিযোগের তীর ছুঁড়েছেন এমনকি নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের বিপক্ষে। তিনি ওইখানটাতে ওমেন সুইংয়ে বলছেন 2007 সালের পর থেকে ওমেন সুইংয়ে যারা এসেছেন তার মধ্যে প্রায় সবাই আসলে এরকম মেয়েদেরকে কোনো না কোনোভাবে হেনস্থা করেছে। 90% হচ্ছে গিয়ে এরকম লোকজন রয়েছে। সো জ্যোতির সাথে জাহানারার সমস্যা অনেক থাকতে পারে, ক্রিকেটেও কারণে গ্রুপিং থাকতে পারে, কিন্তু একজন নারী হিসাবে, একজন হিউম্যান বিং হিসাবে যখন জাহানারা এই সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, জ্যোতি কেন এখন বলবে না যে আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই? বললে কি তার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে? এই যে তাইজুল এখনকার ক্রিকেটার, তাইজুলকে কি ফার্স্ট টেস্ট থেকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে? তাইজুল এই কথা বলেছেন বলে তার ক্রিকেট ক্যারিয়ার শেষ করে যাবে? রোমান ভাই, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় এবং নাম জানিয়ে আপনার মতামত বা প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কি জাহানারা আপাকে তো বাংলাদেশের মহিলা ক্রিকেটার হিসাবে বাংলাদেশের ক্রাশ বলা হয়তো, ক্রাশ। আসলে এইসব নোংরামিতে আসলে আমাদেরও ভালো লাগে না, এটার একটা যথাযথ বিচার হওয়া উচিত। এটি কিছুক্ষণ আগে সাংবাদিক ভাই ফাহিম ভাই কথা বললেন, তাই না?
একজন বয়োজ্যেষ্ঠ লোকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তবে যে আমরা যে ক্রিকেট খেলা দেখি বা আমার মা বোনরা যারা ক্রিকেট খেলা দেখে, এবং আগামী দিনে যেসব মেয়েরা ক্রিকেট খেলতে যাবে এক্ষেত্রে তো এটা বন্ধ হয়ে যাবে, আগ্রহ হারিয়ে ফেলবে, তাই না? তা আমি মনে করি এইরকম অভিযোগ সত্য মিথ্যা তো আমরা জানি না, অবশ্যই তদন্ত হওয়া উচিত। ধন্যবাদ। জি দর্শক, আপনার প্রশ্ন বা আপনার মতামত বুঝতে পেরেছি। অবশ্যই ওনার কথার সঙ্গে আমি 500% একমত। কারো বিপক্ষে অভিযোগ ওঠা মানেই তিনি দোষী তা কিন্তু না। ইভেন মঞ্জুরুল ইসলামের বিপক্ষে যে অভিযোগ উঠেছে, তিনি কি দোষী হয়ে গেছেন? না। কিন্তু এই জিনিসটা প্রপার তদন্ত হতে হবে, এই জিনিসটাকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। ক্রিকেট বোর্ডের ওই জায়গাটাতে ওই সদিচ্ছার জায়গাটা আমাদের দেখতে হবে, সেটা তো আমরা দেখছি না। এখন ফাহিম ভাইয়ের কথা বলছেন, ফাহিম ভাইয়ের নামে অভিযোগ উঠেছে, ফাহিম ভাই দোষী হয়ে গেছেন? না। কিন্তু তদন্ত করে দেখা যাক যে না, ঠিক আছে, দোষী না। বা অনেক মেয়ের সঙ্গে সেটা তো কথা বলার সুযোগ তো রয়েছে মিডিয়ার সামনে। এখন না হয় তারা কথা অনেকেই হয়তো বা বলছেন, আবার অনেকে বলছেন না, কিন্তু আপনি তদন্ত কমিটির সামনে তো আপনি সেভাবে কথা বলতে পারেন, আপনারা সেভাবে ওই জিনিসটাকে দেখেন। আর ওনার যেটা পয়েন্ট, যে এটা ভালো লাগে না, এটা আমাদের কারোই ভালো লাগে না, ডেফিনেটলি ভালো লাগে না। পয়েন্ট হচ্ছে কি দুইটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বড় সময়, দীর্ঘ সময় অনেকবার এসব অভিযোগ আসার প্রেক্ষাপটে জিনিসটাকে সামনে আসতে দেয়নি, মিডিয়াতে আসতে দেয়নি। কেন? বাংলাদেশের তাহলে হচ্ছে গিয়ে নারী ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হবে, মেয়েরা আসতে চাইবে না। তো এখন যে সামনে আসলে এখন কি হবে? আপনি কি এখনো ধামাচাপা দিয়ে রাখবেন? আপনি কি এখনো প্রমাণ পাওয়া সত্ত্বেও বলবেন যে না, কোনো কিছু হয়নি, যেন আরো বেশি মেয়েরা আসে? নাকি আপনি এই জায়গাতে প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেবেন, কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করবেন, এবং ফৌজদারি অপরাধেও তো এটা অভিযুক্ত, তাদেরকে ওই জায়গাটাতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মেয়েদেরকে হেল্প করা উচিত। সেই ক্ষেত্রে অন্য মেয়েরা মনে করবে যে আমি সেফ। আমি যদি এখন ঘরের বাইরে বের হই, আমি যদি ক্রিকেট খেলি, আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে থাকি, তাহলে কোনো সময় যদি আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, ক্রিকেট বোর্ড আমার পাশে দাঁড়াবে। অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, তারপরও আমি খেলবো। কিন্তু যদি আপনারা এটাকে ওইভাবে অ্যাড্রেস না করে যদি পেছনে ফেলে রাখেন, আপনার যদি এখন ওই ওমেন সুইংয়ের ডিরেক্টরকে, যিনি চিফ, তাকে সিলেটে রেখে দেন, তাহলে তো আর ভাই এটা প্রপারলি অ্যাড্রেস করা হলো না। নোমান ভাই, আমরা আরো আলোচনা করবো, আমাদের একটা বিরতি দিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, কিলোন বিয়ন্ড দ্য নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কিলোন বিয়ন্ড দ্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের নারী ক্রিকেটারদের যৌন হয়রানির যে অভিযোগ, সেই বিষয় নিয়ে আমাদের সাথে আছেন নোমান মোহাম্মদ। নোমান মোহাম্মদ, আমরা যেটি কথা বলছিলেন যে আসলে সুষ্ঠু তদন্তের দাবি আমরা সবাই করি, কিন্তু সেই জায়গায় একটা শঙ্কা তৈরি হলো কিনা এই অভিযোগের পর, যে আমরা যদি দেখি যে বাংলাদেশের নারী ক্রিকেট না সব অঙ্গনেই যদি মেয়েদের কথা বলি, তারা আসতে চায় না বা একটা সামাজিক বাধা থাকে, তো এই সমস্ত ঘটনার পর কি মানে আমার সংখ্যাটা কমে যাওয়ার কোনো শঙ্কা তৈরি হলো কিনা? সেই জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ঘটনাটা যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত শেষ করে এটা নিষ্পত্তি করতে হবে। যেই দোষী আসে তাদেরকে হচ্ছে গিয়ে এইখানটাতে শাস্তির আওতায় আনতে হবে। ধরা যাক কথার কথা জাহানারা যে অভিযোগ করেছেন সব মিথ্যা, তাহলে সেটাও প্রকাশ্যে আনতে হবে। কিন্তু তার অভিযোগ যদি সত্য হয়, কিয়দ অংশ যদি সত্যি হয়, 10 জনের বিপক্ষে অভিযোগ উঠছে, যদি একজনের বিপক্ষে অভিযোগ সত্যি হয়, শাস্তি দিতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন মেয়েরা ভয় না পায়, মেয়েরা আরো ক্রিকেটে আসার জন্য উৎসাহিত হয়। যেন মেয়েদের মনে হয় যে আমরা যদি ক্রিকেট খেলাটাকে বেছে নেই বা কোনো স্পোর্টসকে আমরা বেছে নেই, তাহলে এরকম একটা প্রবলেমের মধ্যে আমরা পড়লে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য অভিভাবক সংস্থা হিসাবে এই ক্রীড়া ফেডারেশনগুলো থাকবে। সেই কাজটা সেই জন্য করাটা খুব জরুরি। এটা শুধু ক্রিকেটের ব্যাপার না, এটা শুধুমাত্র ইনফ্যাক্ট স্পোর্টসেরও ব্যাপার না, এইটা বাংলাদেশের মেয়েদের কমিউনিটির ব্যাপার। আমাদের মেয়েরা বাইরে বের হয়ে যে আসছে সেইটার ব্যাপার, এবং আমাদের সোসাইটিতে যে অনেক রকম বাধা আছে যেটা আমরা সবাই জানি, এবং সেই বাধার জায়গাটা আমরা আসলে ওই জায়গায় কতটা সভ্য হতে পেরেছি আমার যথেষ্ট সংশয়ের জায়গা রয়েছে। আমরাও বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে চড়ি, আমরা বিভিন্ন পাবলিক জায়গায় যাই, এবং সেই জায়গাটাতে আমরা দেখতে পাই যে মেয়েদের জন্য কাজগুলো আসলে কতটা ডিফিকাল্ট। এবং সেই ক্ষেত্রে যদি আমরা এই ঘটনাটাকে আনঅ্যাড্রেসড রাখি, এবং এই ঘটনাটাকে আমরা আরও অন্যান্য অনেক ঘটনার মতো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আলোচনা করছি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত বিপিএল এ ম্যাচ ফিক্সিং হয়েছিল, সেটার জন্য 1টা 2টা 3টা 4টা কমিটির পর কমিটি করছেন, গুচ্ছের টাকা খরচ করছেন, 900 পৃষ্ঠারও রিপোর্ট নিয়ে এসেছেন, কিন্তু নেক্সট বিপিএল শুরু হয়ে যাচ্ছে, তার আগ পর্যন্ত কোনো কিছু এখন পর্যন্ত আমরা পাইনি। ফলে এইটা যে 15 দিনের মধ্যে রিপোর্ট আসবে, আই ডোন্ট থিঙ্ক সো, এটা হবে না। এইটা মিডিয়াকে আপাতত ঠান্ডা রাখা।
আপনার যেইভাবেই বলেন না কেন এখন পর্যন্ত এই ইস্যুতে সবচেয়ে ভোকাল মিডিয়াকে আপনারা অনেক গালিগালাজ করতে পারেন, অনেক ইস্যুতে আপনারা, মানে আমি দর্শকদের কথা বলছি, করতে পারেন, ঠিক আছে, এবং সেই দায়ও অনেক ক্ষেত্রে আমাদের রয়েছে। কিন্তু এই ইস্যুটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি সরব মিডিয়া এবং টিকিয়ে রেখেছে মিডিয়া। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমাদের ক্রিকেট ফ্র্যাটার্নিটি নিয়ে। মোটা দাগে আমি বলছিলাম তামিম, মাশরাফি, মুশফিক এবং তাইজুল বাদে আমি ওরকম দেখি নাই। নারী ক্রিকেটারের মধ্যে রুমানাকে দেখেছি, আর আরও দু একজনের আদুরি আজকে ইন্টারভিউ দেখেছি। আমি খুবই হতাশ বাংলাদেশের ওভারঅল ক্রিকেট ফ্র্যাটার্নিটি নিয়ে, ওভারঅল বাংলাদেশের স্পোর্টস ফ্র্যাটার্নিটি নিয়ে, ওভারঅল বাংলাদেশের যারা সেলিব্রিটি, যারা হচ্ছে গিয়ে মানে ভয়েস রেইজ করলে কাজ হবে, তাদের এই নিশ্চুপ থাকাতে পুরো ঘটনাটা আমি আসলে খুবই হতাশ এবং আমি কনসার্ন যে আমি জানি না যে এই ঘটনার সুদূর প্রসারের প্রভাব কত দূর যাবে যদি না এটাকে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি। এবং ইভেন আমি বলছিলাম যে আমাদের সাবেক ফুটবল অধিনায়ক তিনিও বলছেন, আমিনুল হক, যে এটা সরকারের আসলে এগিয়ে আসা উচিত, কারণ বিসিবি যদি তদন্ত করে সেই ক্ষেত্রে অনেকের নাম সামনে আসতে পারে। তো সেই জায়গায় হয়তোবা সত্য যে ঘটনা সেটা তুলে আনা সম্ভব হবে না। এরকম ট্রু অবশ্যই আমিনুল ভাই যেটা বলেছেন সেটা অবশ্যই ঠিকঠাক বলেছেন। এবং আপনি দেখবেন যে তামিম যে স্ট্যাটাসটা লিখেছিল সেখানে কিন্তু তামিম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিল যে বিসিবির অধীনে কোনো তদন্ত কমিটি না, এটা একটা নিরপেক্ষ তদন্ত কমিটি হতে পারে, সেটা এনএসসি করতে পারেন। এবং এই জায়গাটা তো অবশ্যই আসিফ মাহমুদকেও, আমাদের যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাকেও ধন্যবাদ দিতে হবে। তিনিও কিন্তু এই ইস্যুতে জাহানারা পাশে এসেছে এবং তিনি বলেছেন যে এটাতে যদি উনি ফৌজদারি মামলা পর্যন্ত করতে চান, যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধের অভিযোগ, সেক্ষেত্রেও সরকার তার পাশে থাকবে। এখন এগুলো কি শুধুমাত্র বলার জন্য বলা, নাকি এগুলো আসলে মিন করে বলা, আমরা কিন্তু জানি না। মিডিয়া এই ইস্যুটা নিয়ে 3 দিন পরে আছে, মিডিয়া এই ইস্যুটা নিয়ে 3 মাস পরে থাকবে না। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়, তাদের 3 মাস না, তাদের এটা যতদিন লাগে এই জিনিসটার প্রপার একটা সলিউশন হওয়ার আগ পর্যন্ত অবশ্যই সেটা নিয়ে আসলে কাজ করা উচিত। এবং সত্যি আপনি দেখেন, আপনি ইউ নেভার নো এখানটাতে কার কার নাম আসবে। আজকে নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের নাম এসেছেন, সেটা মিথ্যা হতে পারে, আমি আবার রিপিট এগেন যে এটা মিথ্যা হতে পারে, কিন্তু ফাহিম ভাইয়ের নাম আসবে এরকম একটা ইস্যুতে, এইরকম যৌন নিপীড়কের ভূমিকায়। আপনি আমাকে বলেন তো যে এইটা যদি আজকের এই আদরের ইন্টারভিউর আগে কাউকে জিজ্ঞাসা করা হতো, বাংলাদেশের ক্রিকেট ফ্রেটার্নিটির কেউ আসলে মোটামুটি কেউ এটা 95% মানুষ এটা বিশ্বাস করতেন না। এসেছে না? এসেছে তো। সো আপনার এই যে ইস্যুসটা আছে সেই ইস্যুসটা আসলে এত বড়, এখানটাতে আপনি কোনো আলাদা করতে পারবেন না। এখানে হচ্ছে গিয়ে যে বয়স দিয়ে একজন ডিফাইন করেছেন কিংবা সম্মানের আসন দিয়ে ডিফাইন করেছেন। আপনি যদি সম্মানের কথা বলেন তাহলে হচ্ছে গিয়ে ক্রিকেট টিমের ম্যানেজার এবং সিলেক্টর মঞ্জুরুল ইসলামের বিপক্ষে অভিযোগ, তারাও তো অভিভাবক। এই অভিযোগটা যার বিপক্ষে উঠেছে বা যাদের বিপক্ষে উঠেছে, ওই যে প্রয়াত যিনি হচ্ছে গিয়ে তৌহিদ ভাই ওমেন্স উইং এর ইনচার্জ ছিলেন, তারাও তো অভিভাবক। তাদের ইভেন আমি দেখলাম যে নাদিল ভাইয়েরও মনে হয় একটা ইন্টারভিউ দেখলাম, তিনি অলরেডি নাই করেছেন যে এরকম মঞ্জুর হতে পারে না। আমার কথা হচ্ছে কি, আপনারা আউটরাইটলি না করেন কিভাবে? আপনাদের তো সেটা তদন্ত করতে হবে রে ভাই। ক্রিকেট বোর্ড এই ঘটনার প্রথম যখন কালের কণ্ঠে এটার ইন্টারভিউটা প্রথম জাহানারা ছাপা হলো, সেখানে ক্রিকেট এই মহিলা টিমে গ্রুপিং, জ্যোতির স্বেচ্ছাচারিতা, এখনকার ওমেন্স উইং এর টিমের যে আমাদের ক্যাপ্টেন রয়েছেন স্যার, তার পুরো টিমে যে কর্তৃত্ব, জুনিয়রদের সাথে খারাপ অনেক কিছু এসেছে। এখন সেই অনেক কিছু আপনারা মানে 12 ঘন্টা, মানে এটা প্রকাশিত হওয়ার 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টার মধ্যে আপনারা নিশ্চিত হয়ে গেলেন এরকম কোনো কিছু ঘটে নাই। আপনারা উড়িয়ে দেনটা কিভাবে? সো সেইখান থেকে তো আপনার প্রবলেমের জায়গাগুলো তো ওইখান থেকে আসলে শুরু হয়। বিষয়টা হচ্ছে কি যে আমরা এই যে নাদেল ভাইয়ের কথা এসেছে, আদরের ইন্টারভিউতে রয়েছেন যে সেই 2007-8 সালে মিনোয়াপার পর থেকে যারা ওমেন্স উইং এর চেয়ারম্যান ছিলেন, যতগুলো আমলে যারা ছিলেন, প্রত্যেকটা সময় এইসব ঘটনাগুলো ঘটেছে। সো এটা আসলে থরলি একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং সেটা শুধুমাত্র এই 3 সদস্যের কমিটি না। আমি অবশ্যই মনে করি এই জায়গায় আপনি আমিনুল ভাইয়ের কথা বললেন বা আমি হচ্ছে গিয়ে ওই আসিফ মাহমুদের কথা বলছিলাম যে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এটা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি করে এটা বড় দাগে আসলে এইটার একটা তদন্ত করা উচিত। অসংখ্য ধন্যবাদ নোমান মাহমুদ। আমাদের আসলে আজকে শেষ করতে হচ্ছে। দর্শক, আমরাও চাই আসলে একটা সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীরা এটার মানে প্রাপ্য সাজা পাক। আমার কাছে এটাই মনে হয়। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।